নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে গ্রন্থ থেকে প্রবন্ধটি পাঠ করব সেই গ্রন্থের নাম কাব্যালোক, লেখক ডক্টর সুধীর কুমার দাশগুপ্ত। প্রথম অধ্যায় দ্রুতিকাব্য ও দীপ্তিকাব্য। কাব্য সংজ্ঞা। কাব্যের একটি সম্পূর্ণ সংজ্ঞা দান করিতে গিয়াই ধরা পড়ে কাব্যের শরীর যে শব্দার্থ তাহার অসম্পূর্ণতা কতখানি। আমাদের জীবনের ন্যায় জীবনের অঙ্গভূত আমাদের চিন্তা এবং বাক্যও এক নাটকীয় প্রবাহ। মুহূর্তে মুহূর্তে তাহার রূপ খুলিতেছে, সে ক্রমাভিব্যক্তি লাভ করিতেছে। চিন্তা সূক্ষ্ম বেগময় তাহার প্রবাহ, বাক্য স্থূল চিন্তার পথ অতিক্রম করিতে তাহার অনেক প্রয়াস ও সময় লাগে। তাছাড়া আমার মনের সাংস্কৃতিক পরিবেশে যে চিন্তা কয়েকটি মাত্র শব্দে ফুটিয়ে উঠিয়াছে, অপরের মনের পরিবেশে সে চিন্তা কখনো সেই কয়েকটি শব্দ সার্থক ও সমগ্ররূপে লাভ করিতে পারে না। তাই অপরের মনের কাছে ব্যাখ্যানের বেলা শব্দ বা বাক্যের অর্থ উপলব্ধির জন্য লক্ষণা, ব্যঞ্জনা, ধ্বনি, বাসনালোক, আবার অনুমান, কল্পনা কত প্রকার শক্তির আশ্রয় লইতে হয়। এই কথা স্মরণে রাখিয়া কাব্য বুঝাইবার জন্য ক্রমশ ছোট কয়েকটি সংজ্ঞা লইয়া বিচার আরম্ভ করা যাইতেছে। কাব্য কাহাকে বলে? 1 নম্বর, কবি তাহার অপূর্ব বস্তু নির্মাণ ক্ষমা প্রতিভার বলে সহৃদয় সামাজিক বা পাঠকের অন্তরে অলৌকিক আনন্দ নিঃসন্ধি অন্তর্জগৎ বা বহির্জগতের ব্যাপারময় যে শব্দার্থের সহযোগে সৃষ্টি করেন তাহার নাম কাব্য। 2 নম্বর, কবি প্রতিভা সৃষ্ট যে শব্দার্থের বলে পাঠকের অলৌকিক আনন্দের প্রকাশ হয় তাহাই কাব্য। 3, অলৌকিক আনন্দময় শব্দই অলৌকিক আনন্দময় শব্দার্থই কাব্য। 4, আনন্দময় বাক্যই কাব্য। শেষোক্ত সংজ্ঞাটি প্রথমটারই সংক্ষিপ্ত রূপ। ইহাতে কেবল কাব্যের লক্ষ্য ও উপাদান আনন্দময়ত্ব ও বাক্যত্ব এই দুইটি মূল বিষয়ের উল্লেখ করা হইয়াছে। সূক্ষ্মভাবে চিন্তা করিলে দেখা যায় উহার মধ্যে কাব্যের স্রষ্টা কবি আছেন, কবির সহচরূপেই আসেন কাব্যের পাঠক বা শ্রোতা, অর্থাৎ সহৃদয় সামাজিক। কাব্যের প্রয়োজন লোকোত্তর আনন্দ, উপায় রস বা রম্যবোধ অথবা ধ্বনি, আলম্বন অন্তর্জগৎ বা বহির্জগতের বিচিত্র বস্তু এবং সর্বশেষে সর্বাধিক আলোচ্য কাব্যের উপাদান শব্দার্থ। এই সকলেই ক্ষুদ্র সংজ্ঞাটির অন্তর্গত। প্রথম সংজ্ঞায় সমুদয় বিষয়ই মোটামুটি উল্লেখ করিয়া কাব্য সম্বন্ধে জিজ্ঞাসাগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া হইয়াছে। কাব্যের রস, ধ্বনি, বস্তু, শব্দার্থ বা বাক্য শেষ 4টি অধ্যায়ে পৃথকভাবে আলোচিত হইবে। বর্তমান প্রবন্ধে কাব্যের মৌলিভূত প্রয়োজন উল্লেখ করিয়া কাব্যের সংজ্ঞা নির্দেশ করা হইয়াছে এবং কাব্যের মুখ্য ভেদ কয়টি উদাহরণসহ প্রদর্শিত হইয়াছে। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে কাব্য ও সাহিত্য শব্দ একার্থবাচক। কাব্য প্রকাশ বা সাহিত্য দর্পণ একই জাতীয় গ্রন্থের নাম। সংস্কৃত ভাষায় সুপ্রাচীনকালে একমাত্র কাব্য শব্দই ব্যবহৃত হইত। কাব্য অর্থে সাহিত্য শব্দের প্রচলন হইয়াছে মধ্যযুগ হইতে। বলা বাহুল্য, কাব্য বা সাহিত্য শব্দ অতি প্রাচীনকাল হইতেই নাট্য, কাব্য বা কথা সাহিত্যের যাবতীয় শিল্প ও রূপভেদ বুঝাইয়া আসিতেছে। কবির বাক নির্মিতি কাব্য, কবির নিপুণ কর্ম বা সৃষ্টি বলিয়া শব্দময় শিল্পের নাম কাব্য। যে শক্তি বলে কবি এই সৃষ্টি করেন তাহার নাম প্রতিভা। আচার্য অভিনবগুপ্ত প্রতিভার লক্ষণ বলিয়াছেন অপূর্ব বস্তু নির্মাণ ক্ষমা প্রজ্ঞা। ধন্যালোক। যে প্রজ্ঞার দ্বারা অপূর্ব বস্তু নির্মাণ করা যায় তাহাই প্রতিভা। কবি তাহার আশ্চর্য প্রতিভার বলে বস্তু রাশি শব্দে সমর্পিত করিয়া বিধাতার সৃষ্ট দৃশ্যমান জগতের বাইরে যেন এক বিচিত্র মায়ার জগৎ নির্মাণ করেন। কাব্য জগৎ তাই অলৌকিক, অপূর্ব। ইহা আমাদের নিকট শত নয়, অশত নয়, ইহা অনির্বচনীয়। অগ্নিপুরাণে বলে, অপারে কাব্য সংসারে কবিরেব প্রজাপতি, যথা বৈ রচতে বিশ্বং তথেদং পরিবর্ততে। অপার এই কাব্যরূপ সংসারে কবি হচ্ছে প্রজাপতি। এই বিশ্ব তাহার নিকট যেমন প্রীতিকর বলিয়া মনে হয়, তেমনি তাহা পরিকল্পিত হইয়া থাকে। আচার্য মন্মথ ভট্ট
কিন্তু কাব্য প্রকাশে প্রারম্ভই বলিয়াছেন, কবি সৃষ্টি প্রজাপতির সৃষ্টি অপেক্ষাও চারুতর, কারণ কবির বাণী হ্লাদৈকময়ী এবং নবরস রুচিরা, অর্থাৎ একমাত্র আনন্দ স্বরূপা ও নবরসে মনোহরা। প্রজাপতির সৃষ্টিতে সুখ থাকিলেও দুঃখ আছে, মোহ আছে, সত্য রজ তম তিন গুণেরই বিলাস আছে। কবির সৃষ্ট কাব্যজগৎ পাঠককে দেয় কেবল আনন্দ, দুঃখও নয়, মোহও নয়, দেয় নবরসের বিচিত্র সুখময় অপূর্ব আস্বাদ। রবীন্দ্রনাথ বলিয়াছেন, সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। সাহিত্য গ্রন্থের সাহিত্য তাৎপর্য প্রবন্ধ। শেলিও বলেছেন, পোয়েট্রি ইজ ইনডিড সামথিং ডিভাইন, এ ডিফেন্স অফ পোয়েট্রি। কাব্য প্রকৃতপক্ষে একটা দৈব ব্যাপার। শ্রেষ্ঠ কবি কাব্য রচনা করেন প্রাণময় বা মনোময় শরীরের ঊর্ধ্বে, নিজ বিজ্ঞানময় ও আনন্দময় সত্তার অধিষ্ঠিত হইয়া। সৃষ্টির নবনব উন্মেষ পূর্ব সেই আনন্দলোক এক দিব্যলোক, সে লোকের বাণী দিব্যবাণী, সে লোকের ব্যাপার দৈব ব্যাপার। দেবতা বাইরে নয়, রজস তমমুক্ত প্রতিভার অমল সত্তাই দৈব সত্তা, এখানে কবি সত্তা। কবির মানুষী সত্তা এবং কবি সত্তাও এক হয়েও ভিন্ন। কবির সত্যকার শরীর দিব্য শরীর, ভামহ যাকে বলেছেন কান্তং কাব্যময়ং বপু, কাব্যময় কান্ত বপু। কবি সেই দিব্য ভূমি হইতে স্বাভাবিক ভূমিতে অবতরণ করিলে তাহার চিন্ময় সত্তা আবৃত হয় এবং তিনি হন দোষগুণময় সুখ দুঃখ সমাচ্ছন্ন মানুষমাত্র। তার স্বরচিত কাব্যের নানা ব্যঞ্জনাময় সূক্ষ্ম অর্থসমূহ দেখিয়া তিনি নিজেই পরম বিস্ময়ে অভিভূত হন। ভবানী ভ্রুকুটি ভঙ্গং ভববেত্তি ন ভূধর। ভবানীর ভ্রুকুটি ভঙ্গে কি মহিমা, তাহা ভূধর জানেন না, জানেন তাহার প্রাণপতি ভব মহাদেব। কাব্যের স্রষ্টা ও পাঠক সম্বন্ধে এই উপমা সর্বথা সঙ্গত না হইলেও ইহার মধ্যে কিছু সত্য আছে, সন্দেহ নেই। কাব্য কবির কৃতি হইলেও এক হিসাবে তারা পাঠকেরই সৃষ্টি। সহৃদয় পাঠকচিত্তে প্রবেশ করিতে না পারিলে কাব্যের কাব্যত্ব কোথায়? নিরবধি কাল ও বিপুলা পৃথ্বীর কথা স্মরণ করিয়া তাহাকে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে হয় সুদূরে দৃষ্টি নিক্ষেপ করিয়া। সূর্যের প্রকাশক যেমন চক্ষু, পাঠকচিত্ত তেমনি কাব্যের প্রকাশক বলিলে অনেক কথাই বলা হয় না। কবির রচিত শব্দার্থ পাঠকের বাসনালোকের বিচিত্র স্ফুরণ জন্মাইয়া ভাবার্থ ও রসসৌন্দর্যের সম্পাদনা দ্বারা কাব্যত্ব লাভ করে। কবির মানুষ জন্ম তুচ্ছ, কবি এক অমর জন্ম, সার্থক জন্ম লাভ করেন পাঠকচিত্তে, তাহার দেশ ও জাতির মানুষ লোকে। কবি চিত্তের সহিত পাঠকচিত্তের গভীরতম আশ্লেষের ফলে জাতীয় মহাকবির জন্ম হয়, তাহারই ফলে সৃষ্টি হয় আসল কাব্য। তখন পূর্বরচিত শব্দ কাব্য নব নব মহিমা লাভ করে। আমাদের হৃদয় ও মন দ্বারা আদর ও অনুশীলন করিয়া আমরা পূর্ণরূপে গ্রহণ করি কবি সত্তাকে। এমনকি নব ঐতিহ্য সৃষ্টি, ভাষ্যপ্রচার ও নব নব আস্বাদন দ্বারা বৃহত্তর ও মহত্তর মহাকবিকে নিত্যকাল প্রকাশ করিতে থাকি। মানুষ দ্রোণাচার্য বড় না, একলব্যের চিত্তে অধিষ্ঠিত হইয়া পূজিত হইয়াছেন যে অস্ত্রগুরু, তিনি বড়। কাব্য বিচারে ব্যাপারে কাব্যস্বাতৃপ্ত পাঠকের চিত্তের পরিচয় সর্বাগ্রে প্রয়োজন। কবিচিত্তের পরিচয় তাহাতে অনেকখানি সহজ হইয়া আসে। কাব্যের ভোক্তা বা আশ্রয়দয়িতা হইতেছেন দেশকাল পরিচ্ছিন্ন আমি বা আমার ব্যক্তিপুরুষ, যিনি সহৃদয় সামাজিক বলে কথিত। হৃদয় আছে যাহার, অর্থাৎ শিক্ষার সৌকুমার্য ও সুরুচি এবং তাহা হইতে জাত কাব্যের সুনিপুণ বাসনা আছে যাহার, তিনি সহৃদয়। সমাজচিত্তের সহিত সুনিবিড় যোগ আছে যাহার, তিনি সামাজিক। হৃদয়বত্তা লইয়া তিনি যদি সমাজের সুস্থ রুচি নিজ মধ্যে প্রতিফলিত করিয়া সমাজের প্রতিনিধি স্থানীয় হন, তবে তাহাকে বলে সহৃদয় সামাজিক। আচার্য অভিনবগুপ্ত সহৃদয়ের সংজ্ঞা দিয়েছেন, কাব্য অনুশীলনের অভ্যাস বসে মনোরূপ দর্পণ নির্মল হইলে যাহারা কাব্যের বর্ণনীয় বস্তুর সহিত তন্ময়তা হইতে পারেন, তাহারাই হৃদয় সংবাদশালী, তাহারাই সহৃদয়। সংবাদ হইতেছে অন্য সাদৃশ্য,
এক স্থলে যেরূপ দৃষ্ট হইয়াছে, অন্যত্র তদ্রূপ দর্শন অর্থাৎ একরূপতা। হৃদয় সংবাদ অর্থাৎ অন্য হৃদয়ের সহিত সাদৃশ্য। পাঠক হৃদয়ের সহিত কাব্যের আলম্বন বিভাব যে নায়কাদি, তাহাদের হৃদয়ের সাদৃশ্য অর্থাৎ উভয়ের হৃদয়ের একরূপতা। ইহাকেই পূর্বে বলা হইয়াছে পাঠকের নির্মল মনোমুকুরে বর্ণনীয় বস্তুর প্রতিবিম্বন বা তন্ময়ী ভাব। অতএব সহৃদয়তা এবং হৃদয় সংবাদ সারিতা একই কথা। অন্যত্র অভিনবগুপ্ত বলেছেন, নাট্য বা কাব্য আস্বাদনের অধিকারী হইতেছেন তিনি, যার হৃদয় বিমল প্রতিভানশালী। প্রতিভান শব্দের অর্থ তিনি লিখিয়াছেন সাক্ষাৎকার। যাহার হৃদয় বস্তুর বিমল সাক্ষাৎকার পায়, তিনি সহৃদয় এবং তিনি কাব্যপাঠের অধিকারী। গ্রিক সাহিত্যেও নাট্য ও কাব্য বিচারে সহৃদয় সামাজিকের স্থান প্রধান। প্লেটো বলেন, আনন্দ দ্বারা কাব্য বিচার করিতে হইলে সে আনন্দ হইবে এমন এক ব্যক্তির আনন্দ, যিনি সংস্কৃতি ও শিক্ষায় অতি মহান। ওয়ান ম্যান প্রি-ইমিনেন্ট ইন ভার্চু অ্যান্ড এডুকেশন। এরিস্টটলের অভিমত ব্যাখ্যা করিয়া বুচার বলেন, টু দ্য আইডিয়াল স্পেক্টেটর অর লিসনার who is a man of educated taste and represent an instructed public, every fine arts addressed itself, he may be called the rule and standard of that art, as the man of moral insight is of morals. প্রত্যেক সুকুমার কলা এমন এক আদর্শ প্রেক্ষক বা শ্রোতার নিকট আবেদন জানায়, যিনি মার্জিত রুচি সম্পন্ন এবং শিক্ষিত সমাজের প্রতিনিধি স্থানীয় ব্যক্তি, নৈতিক অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, যেমন নীতিশাস্ত্রের, সেইরূপ তাহাকেও সেই কলাশাস্ত্রের নিয়ম এবং প্রমাণ বলা যাইতে পারে। উভয় দেশের কাব্য বিচার করিলেই দেখা যায় যে কাব্য ব্যক্তিবিশেষের নয়, সমাজের। এক সামাজিক উহা প্রকাশ করেন, অপর সামাজিকরা আস্বাদন করেন। আমি সেই সহৃদয় সামাজিক। এখানে কাব্যের শ্রোতা বা পাঠক অথবা নাট্য অভিনয়ের দর্শক। আমরা বিচরণ করি দুই জগতে, এক আমাদের অনুভূত অন্তর্জগৎ, অপর দৃশ্যমান বহির্জগৎ। আমার জ্ঞানে এবং অনুভূতিতে এই উভয় জগৎ সত্তাবান, বিধৃত ও প্রকাশিত। এই আমি যেমন আমার এই দেহেন্দ্রীয় বুদ্ধি সত্তাময় অন্তর্জগতের কেন্দ্র, তেমনি রূপ রস গন্ধদিময় ও প্রাণময় বহির্জগতেরও কেন্দ্র। সে আমির শুদ্ধ স্বরূপ হইতেছে সত্তা, সদ্বিদ এবং চিৎ এবং আনন্দ। তমগুণের আবরণ ও রজগুণের বিক্ষেপ হেতু চিদানন্দময় আমির অবাধিত প্রকাশ হয় কদাচিৎ। মানবের যাবতীয় কর্ম ও জ্ঞান প্রচেষ্টা এবং অন্তর্বেদনা এই শুদ্ধ আমিকে সহজরূপে প্রকাশ ও উপলব্ধি করিবার জন্য। কাব্যপাঠ অথবা নাট্যদর্শনের সার্থকতার সত্য পরিমাপ হইবে আমার সংবিত ও আনন্দের আবরণ ভাঙ্গিয়া ফেলিয়া নিজ শুদ্ধ স্বরূপকে প্রকাশ ও আস্বাদন করিবার ক্ষমতা। কাব্যের লক্ষণ বিচারে কাব্যের লক্ষ্য বা উদ্দেশ্যই সর্বাগ্রে আলোচনীয়। কাব্যের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে আনন্দ। যশলাভ, ব্যবহার জ্ঞান, কান্তা সমিত মধুর উপদেশ দান বা নীতিপ্রচার প্রভৃতি গৌণ লক্ষ্য থাকিতে পারে, তাহাতে কিছু আসে যায় না। শব্দার্থের সাহায্যে মূল লক্ষ্য সিদ্ধ না হইলে রচনার কাব্যত্ব হয় না। আমাদের প্রদত্ত শেষ সংজ্ঞাটিতে আনন্দময় শব্দের অর্থ আনন্দাত্মক বা আনন্দ স্বভাব। ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য ভারতবর্ষের কর্মযোগে, ভক্তিযোগে বা জ্ঞানযোগে যে প্রকার ভারতবর্ষের শিল্পযোগে বা কাব্যযোগেও সেই প্রকার অনুভূতি হয়। রাগ দেশ ত্যাগ করিয়া কর্ম বা ভক্তি সহায়তায় পরমানন্দ প্রাপ্তির সাধনায় কর্মযোগ বা ভক্তিযোগ। বস্তুত কাব্যপাঠেও ওই একই উদ্দেশ্যের আনুকূল্য করে মানুষের পরিমিত ব্যক্তিত্বের অন্তত আংশিক অবসান ঘটাইয়া তাহার সদ্গুণে প্রতিবিম্বিত আনন্দ চৈতন্যের ক্ষণিক প্রকাশরূপ কাব্যদান দান করে। এই জন্যই সুধীগণ বলিয়া থাকেন, সংসাররূপ বিষবৃক্ষের মাত্র দুইটি মধুর ফল, একটি কাব্যমৃত রসাস্বাদ, অপরটি সাধুজনের সহিত মিলন। কাব্যপাঠের আনন্দ লোকোত্তর আনন্দ বা অলৌকিক আনন্দ। পুত্রলাভ হইয়াছে, যশলাভ হইয়াছে, ইহাতে যে আনন্দ
তা বিষয়ানন্দ, তাই হইতেছে লৌকিক আনন্দ। পরিবারের পরিধিতে নিজে নিজ ব্যক্তি সত্তায় অধিষ্ঠিত হইয়া আমরা অজস্র প্রকার সুখ দুঃখ ভালো মন্দ অনুকূল বা প্রতিকূল বেদনীয়র সঙ্গে এই লৌকিক আনন্দ লাভ করিয়া থাকি। আর দেশকালের ব্যবচ্ছেদ বিস্তৃত হইয়া বিশিষ্ট ব্যক্তি সত্তার ঊর্ধ্বে রজস্তম গুণের মলিনতা মুক্ত চিত্তে আমরা ভোগ করিয়া থাকি এই লোকোত্তর কাব্যানন্দ। এই জন্য কাব্যানন্দকে অভিনবগুপ্ত বলিয়াছেন পরব্রহ্মসাদ সচিব এবং বিশ্বনাথ বলিয়াছেন অখণ্ডস্য প্রকাশানন্দ চিন্ময় ও ব্রহ্মসাদ সহোদর। কাব্যপাঠের পরম লাভ আমাদের সমগ্র পুরুষীয় সত্তার উদ্বোধন এবং ক্রমে আনন্দ সত্তায় বিহার। ঋষিগণের মতো পাঁচটি সত্তা লইয়া আমাদের সমগ্র পুরুষীয় সত্তা, তাহারা হইতেছে অন্নময় সত্তা, প্রাণময় সত্তা, মনোময় সত্তা, বিজ্ঞানময় সত্তা ও আনন্দময় সত্তা। কাব্য আস্বাদনের অথবা সৌন্দর্যময় যে কোনো শিল্পের অনুশীলনে আমাদের বিজ্ঞানময় বিশেষত আনন্দময় স্বরূপের উপলব্ধি হয়, ভাঙ্গিয়া যায় লৌকিক মহাবরণ। পশু সাধারণ আমাদের স্থূল জীবত্ব মুখত অন্নময় ও প্রাণময় সত্তা লইয়া মানুষ সম্পর্কে মনোময় সত্তা সমান প্রধান। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ এই তিন সত্তায় পুষ্টিলাভ করিলেই চরিতার্থতা বোধ করে, কিন্তু যে পরিণত পূর্ণশক্তি মানুষ মনোময় সত্তার অতীত বিজ্ঞানময় সত্তার বোধবিদ্যুত্তি এবং আনন্দময় সত্তার বিপুল পুলক সম্ভার পাইয়াছে এবং সেই সব ভূমিতে বিহার করিয়া নিরন্তর আত্মসুখ আস্বাদন করিতে চায়, যাহাকে আমরা কাব্যের ভাষায় বলিয়াছি বিদগ্ধ সহৃদয় সামাজিক, তাহার কথা একেবারে ভুলিলে চলিবে কেন? তাহারাই তো ক্রমবিবর্তনের পথে প্রকৃতির শ্রেষ্ঠ প্রকাশ, তাহারাই তো পৃথিবীতে স্বর্গ রচনা করিবে, মানবের মধ্যে মানবকল্পিত পরিপূর্ণ দেবমহিমার উদ্ঘাটন করিবে, জীবসত্তার স্থূল প্রয়োজন মিটায় অন্নজল, মনকে আকৃষ্ট করিয়া রাখে ঐন্দ্রিক জ্ঞান এবং ভোগাত্মক রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, স্থূল বিষয়সমূহ। কেবল ইহারা তো তাহাকে তৃপ্তি দিতে পারে না, তাহাকে বাঁচাইতেও পারে না। সেখানে সে কেবলই দেখে ভয়, সেই অপূর্ণতা, অল্পতার মধ্যে সে হাঁপাইয়া ওঠে। সে চায় তার পূর্ণ ভূমা স্বরূপকে, সে চায় সৌন্দর্য, রস, নবনব আনন্দ, কাব্য, সঙ্গীত, নৃত্য, চিত্র, বিচিত্র কলা। চায় সে স্বার্থবিলোপী পরম বোধি, শুক্ল ধর্ম, তত্ত্বদর্শন, আধ্যাত্মিকতার নিশ্চিত শ্রেয়কে। এক কথায় তাহার বিজ্ঞানময় ও আনন্দময় সত্তার জন্য শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, দর্শন প্রভৃতি বিচিত্র বিদ্যার প্রয়োজন। অপ্রয়োজনের আনন্দ, অবসরের বিলাস, উপরি পাওনা বলিয়া সৃষ্টিতে কিছু নাই। কে চাহিতেছে, কি তাহার স্বরূপ, কতটুকু তাহার প্রয়োজন আকাঙ্ক্ষা? সে কি হৃদয়বত্তার ও উচ্চতর জ্ঞানধর্মে মানুষ, না কি শুধু আকৃতিতেই মানুষ? কত জিজ্ঞাসা লইয়া তবে সমাধানের কথা উঠিবে। অন্য প্রাণ মন লইয়া যেমন বিজ্ঞান ও আনন্দ, তেমনি বাস্তব জগৎকে লইয়া লোকোত্তর কাব্যজগৎ যেন মৃত পঙ্কজলের উপর শতদলের শোভা। পদ্মপঙ্ক হইতে উপাদান লইয়াও আকর্ষণ করে। সূর্যপ্রভা ফুটিয়ে ওঠে পরিপূর্ণ আনন্দে। এই আনন্দ যেমন পদ্মের লোকোত্তর আনন্দ, যে বস্তু হইতে উৎপন্ন হোক না কেন, অন্য প্রাণ ও মনোলোকের অতীত বলিয়া কাব্যানন্দ সেরূপ লোকোত্তর আনন্দ। এই আনন্দই সাহিত্যের প্রধান লক্ষ্য, অপরোক্ষ লক্ষ্য। এই যেন কূপজল ত্যাগ করিয়া সমুদ্র স্নান, ক্ষুদ্র নীর পরিহার করিয়া মহাকাশে উড্ডয়ন। কি সে আনন্দ, যাহার মহিমায় সহৃদয় পুরুষ আকৃষ্ট হইয়া প্রবেশ করে সেই অলৌকিক কাব্যজগতে, প্রাকৃত জগতের কাছে, যেখানে সকলেই সেই দুঃখ, বেদনা, ক্রোধ, ভয়, আছে ঈর্ষাদ্বেষ, অসুয়ার হলাহল জ্বালা, আছে রতিশোকের বাস্তব বিকার, আছে প্রতিদ্বন্দ্বী সংঘর্ষ, জীবন সংগ্রাম, আত্মম্ভরিতা ও জিজ্ঞাসা। কিন্তু কবি প্রতিভার মায়া বলে পাঠকচিত্তে সে ভাব উদ্ভূত হইয়াও জাগায় শুদ্ধ আনন্দ, এক অনির্বচনীয় আস্বাদ। দেহেন্দ্রীয় সম্বন্ধজনিত ব্যক্তিত্ববোধের অবসান ঘটাইয়া আনে এক আবরণ শূন্য, চিন্ময়, বিস্ময়বোধ, আনন্দ সত্তার বিরাট বিপুল স্পর্শ। ইহাই এক আত্মোপলব্ধি,
আত্মার এক অপূর্ব স্ফুরণ বিলাস, সদ্য পরনিবৃত্তি লাভ অর্থাৎ কাব্যপাঠ মাত্র সদ্য সদ্য পরমানন্দ লাভ কাব্যের মৌলীভূত প্রয়োজন, লক্ষ্য বা উদ্দেশ্য, তাহাই ভারতীয় কাব্যশাস্ত্রে প্রথম ঘোষণা। এই আত্মোপলব্ধি বা পরমানন্দ লাভের পর আর কিছুই নাই। এই আনন্দকেই তাই পূর্বে বলা হইয়াছে পরা ব্রহ্মসাদ সচিব এবং ব্রহ্মসাদ সহোদর। আত্মলাভের পর আর কি আছে? শ্রুতি বলেন আত্মলাভান্নং পরং বিদ্যতে। আত্মলাভ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই। আমাতেই আমার পরম বিশ্রাম এবং পরম প্রতিষ্ঠা। বাস্তবিক আমার স্বরূপের আংশিক উপলব্ধির পর একমাত্র পূর্ণ উপলব্ধির প্রশ্ন উঠিতে পারে, আর যে কোনো প্রশ্নই অবান্তর। কাব্যের তাই মূলীভূত প্রয়োজন আনন্দ। এই আনন্দ লাভেই কাব্যপাঠের শ্রেষ্ঠ ফল। এই আনন্দের স্বতন্ত্র মহিমায় বিরাজমান। আনন্দেই আনন্দের সার্থকতা। ইহার অপেক্ষা শ্রেষ্ঠ ফল আর কিছু নাই। অন্য সমুদয় ফলেই গৌণ। পাশ্চাত্য সুধীগণের অভিমত এই সরল সত্যটিকে সম্পূর্ণ সমর্থন করে। এরিস্টটলের ব্যাখ্যা করতে গিয়ে বুচার বলেছেন, দ্য অবজেক্ট অফ পোয়েট্রি as of all the fine arts is to produce an emotional delight, a pure and elevated pleasure. সকল সুকুমার কলায়ের ন্যায় কাব্যের উদ্দেশ্য ভাবসম্মুখ আনন্দ, বিশুদ্ধ এবং ঊর্ধ্বভূমির আনন্দ সৃষ্টি করা। বুচারও অন্যত্র এই আনন্দকে বলিয়াছেন এ সেন অ্যান্ড হোলসাম প্লেজার, ধীর এবং হিতকর আনন্দ। উক্ত গ্রন্থের দ্য এন্ড অফ ফাইন আর্ট প্রবন্ধে তিনি শেষ কথাটি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ইচ ইজ এ মোমেন্ট অফ জয় কমপ্লিট ইন ইটসেলফ অ্যান্ড বিলংস টু দ্য আইডিয়াল স্পেয়ার অফ সুপ্রিম হ্যাপিনেস। প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ এক আহ্লাদের মুহূর্ত এবং পরম আনন্দের আদর্শ লোকে তাহার বাস। এই প্রসঙ্গে বুচার হেগেলের ফিলোসফি অফ ফাইন আর্টসের ভূমিকা হইতে তুলিয়া হেগেলের অনুরূপ মত প্রমাণ করিতে চাহিয়াছেন। হেগেল বলিতে চাহেন, কলানুশীলনের দ্বারা সাধারণ আমোদ প্রমোদ, আমাদের জীবনের বহিরঙ্গের তৃপ্তি সাধন এবং আমাদের চিত্ত বিনোদন করা যাইতে পারে, কিন্তু ইহা ভুলিলে চলিবে না যে ইন দিস মোড অফ এমপ্লয়মেন্ট আর্ট ইজ ইনডিড নট ইন্ডিপেন্ডেন্ট, নট ফ্রি, বাট সার্ভেইল। এইরূপ নিয়োগে সুকুমার কলা বস্তুত স্বতন্ত্র থাকে না, স্বাধীন থাকে না, থাকে তাহার দাসকল্প। সুকুমার কলা তাহার উপায় ও উদ্দেশ্য বিষয়ে সর্বদা স্বতন্ত্র ও স্বাধীন থাকিবে এবং তখনই সে তাহার সর্বোত্তম লক্ষ্য লাভ করিবে। সেই লক্ষ্যই পরমানন্দ, নিজেতেই তাহা সম্পূর্ণ। এই স্থূল ব্যক্তি স্বরূপের বিস্মরণ ও আত্মানন্দের উপলব্ধি কেবল কাব্যশিল্পেরই চরম ফল ও পরম লক্ষ্য নয়। বস্তুত অভিনয়, সঙ্গীত, নৃত্য বা চিত্রকলা যাবতীয় সুকুমার শিল্পেরই ওই এক লক্ষ্য। পাশ্চাত্য সুধীগণও এই পরিমিত ব্যক্তিত্বের বিস্তৃতিস্বরূপ পরমাশ্চর্যের ব্যাপারটি লক্ষ্য করিয়াছেন। দার্শনিক প্রবর বার্গসও বলেন, দ্য এইম অফ আর্ট ইনডিড ইজ টু পুট টু স্লিপ দ্য অ্যাক্টিভ পাওয়ার্স অফ আওয়ার পার্সোনালিটি অ্যান্ড সো টু ব্রিং আস টু এ পারফেক্ট স্টেট অফ docility in which we sympathize with the emotion expressed. বাস্তবিক আর্টের লক্ষ্য হইতেছে আমাদের ব্যক্তি পুরুষের কর্মচঞ্চল শক্তিগুলোকে ঘুম পাড়াইয়া রাখে এবং আমাদিগকে এমন এক শান্ত পরিশুদ্ধ অবস্থায় লইয়া যায়, যে অবস্থায় আমরা অভিব্যক্ত ভাবানুভূতির সমান অনুভূতি লাভ করি। সাধারণীকরণ নামক যে মানুষ ব্যাপারের ফলে ইহা সম্ভবপর হয়, তা পরবর্তী অধ্যায়ে উদাহরণসহ বিশদরূপে ব্যাখ্যাত হইতেছে। উপরের বর্ণনা হইতে কাব্যানন্দকে কেহ ব্রহ্মানন্দ বলিয়া ভুল করিবেন না। কাব্যানন্দ ও ব্রহ্মানন্দ এই উভয়েরই মূল কথা আনন্দ। উভয়েরই স্বজাতীয়ত্ব থাকলেও পার্থক্য বড় কম নয়। কাব্যানন্দ কাব্যকে অবলম্বন করিয়া কাব্য নিবর্ণিত ভাবাভিষিক্ত চিত্তে নিজে স্বরূপের আনন্দাংশের প্রকাশ। তাই যতক্ষণ কাব্যার্থের অবলম্বন ও ভাবের আস্বাদন বা তাহার ধ্বনির আলোড়ন, ততক্ষণ তাহার প্রকাশ বা স্থায়িত্ব। ভাব বা রম্যার্থের অবলম্বন বিনা কাব্যানন্দের প্রকাশ হইতে পারে না। তাই সর্বদাই উহা চিত্তগত, চিত্তের সদ্গুণে অধিষ্ঠিত, অতএব কিছু অসম্পূর্ণ এবং অবিশুদ্ধ। শুদ্ধ ব্রহ্মানন্দে এই দুটির সীমার কোনোটিই নাই। কাব্যার্থের ন্যায় তাহার কোনো বাহিরের অবলম্বন নাই, তাহা নিরালম্বন, এবং চিত্তও সেখানে
কার্যশীল থাকে না, থাকে অকারণে লীন। স্বয়ংপ্রভ সূর্যের ন্যায় ব্রহ্মানন্দ সর্বদাই স্বমহিমায় প্রতিষ্ঠিত। ব্রহ্মানন্দ তাই অদ্বৈত, নির্বিকল্প, অস্পর্শযোগ্য, গম্য ও ত্রিগুণাতীত। কাব্যানন্দ স্বজাতীয় হইলেও ভিন্ন ও নিম্ন স্তরের, যেমন সূর্য ও তাহার আলোকে আলোকিত চন্দ্র। ব্রহ্মানন্দ দুর্লভ বস্তু, কিন্তু কাব্যকে আশ্রয় করিয়া বাঘধেনুর রস দুগ্ধ সকলেই আস্বাদন করিতে পারেন। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। দেখা হবে তাহলে পরের অডিওতে। ধন্যবাদ।